আজকে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের অধ্যায় ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর যে প্রশ্নগুলি আলোচনা করব এগুলি এবার পরীক্ষায় 100% আসতে চলেছে। তাই এখন থেকে সময় নষ্ট না করে এখন থেকে এই প্রশ্নগুলি প্র্যাকটিস করো, আশা করি 100% কমন পেয়ে যাবে। তোমাদের প্রথমে দেখো, প্রথম অধ্যায় হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। এখান থেকে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি নিয়ে আলোচনার মূল বিষয়। প্রথমে প্রশ্ন দেখো, ইন্দো আর্য ভাষার সবথেকে পুরনো সাহিত্য ঋগ্বেদ। বেদ মানে জ্ঞান। সমস্ত বৈদিক সাহিত্যকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী? 4 ভাগে। সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। 4টে সংহিতা কি? ঋক, সাম, যজু, অথর্ব। ঋগ্বেদের সব থেকে পুরনো হচ্ছে বৈদিক সাহিত্য সংহিতা। বৈদিক যুগের কটি ভাগ ও কী কী? 2টি। একটা হচ্ছে আদি বৈদিক যুগ আর হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। পরের প্রশ্ন, আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান হলো ঋগ্বেদ। কোথায় কাশ্মীরে মুজবন্ত সিংহের কথা উল্লেখ আছে ঋগ্বেদে? পরের প্রশ্ন, ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদীর নাম সিন্ধু। সপ্ত সিন্ধু কাকে বলে? এটি মান 2-এ থাকবে, আমি যদিও একসঙ্গে লিখে দিয়েছি, ভালো করে দেখে নাও। সিন্ধু ও তার পূর্ব দিকের উপনদীগুলি দিয়ে ঘেরা অঞ্চল ছিল আদি বৈদিক মানুষের বাসস্থান, তাই এই অঞ্চলটিকে সপ্ত সিন্ধু অঞ্চল বলে। প্রাচীন ভারতীয় উপমহাদেশের সবথেকে জনপ্রিয় মহাকাব্য রামায়ণ ও মহাভারত। বৈদিক যুগের অন্যতম পালিত পশুর নাম ঘোড়া। পরের প্রশ্ন, কোথায় প্রচুর পরিমাণে চিত্রিত ধূসর মাটির বাসন পাওয়া গেছে? হরিয়ানার ভগবানপুরায়। 10 রাজার যুদ্ধ, এটি মান 3-এ আসবে। ভারতকে সরস্বতী নদীর চারপাশে কেন্দ্রীভূত পশ্চিম পাঞ্জাবের পুরু অঞ্চল দখল করতে এবং তাদের পূর্ব ওয়ার্ডে স্থানান্তর সম্পূর্ণ করতে পরিচালিত করেছিল সুদাস। উত্তর পূর্ব পশ্চিম থেকে শত্রুমুক্ত একটি রাজ্য প্রতিষ্ঠার স্মরণে অশ্বমেধ অনুষ্ঠানের মাধ্যমে তারা এই বিজয় উদযাপন করেছিল। পরের প্রশ্ন, রাজা কথার আক্ষরিক অর্থ নেতা। রাজাকে কি বলা হতো? বিশপতি, অর্থাৎ 20 গোষ্ঠীর প্রধান। পরের প্রশ্ন, রাজার উপাধি কী ছিল? নৃপতি বা নরপতি। বৈদিক যুগে কী কী যজ্ঞ করা হতো? অশ্বমেধ, রাজসূয়, বাজপেয়ী ইত্যাদি। পরের প্রশ্ন, বৈদিক যুগে যে শাসনের কাজ করতেন তাকে কি বলা হয়? রত্নীর। ঋগ্বেদে কোন শিল্পের কথা আছে? চামড়া। পরবর্তী বৈদিক যুগের প্রধান ফসল গম ও ধান। পরের প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে কোন মুদ্রা ব্যবহার করা হতো? নিক্স ও শতমান। বৈদিক যুগের পরিবারে প্রধান কে ছিলেন? পিতা। ক্ষত্রিয়দের প্রধান কাজ ছিল যুদ্ধ করা, সম্পদ লুট করা। বৈশ্যদের কারিগরি ও কৃষি ও বাণিজ্য। গোত্র কি? গবাদি পশু রাখার জায়গাকে বলা হতো গোত্র। বৈদিক সমাজে জনপ্রিয় খেলা পাশা। পরের প্রশ্ন, মহর্ষি আয়ধ্য ধর্ম 3জন বিখ্যাত ছাত্র ছিল বেদ, উপমন্য ও আরণ্যী। মহর্ষি আরণ্যের কী নাম দেয়? এটা উদ্দালক। সমাবর্তন অনুষ্ঠান কি? সাধারণত 12 বছর ধরে শিক্ষা গ্রহণ চলতো, অনেক আবার জীবনভর থাকতো অনেকে। এমনিতে 12 বছর পড়াশোনা শেষ হলে তাকে সমাবর্তন অনুষ্ঠান হতো। ভিলদের রাজা ছিলেন কে? ধনুর ছেলের নাম একলব্য। এবার পরে প্রশ্ন, বৈদিক যুগের মৃতদেহকে সমাধি কোথায় দেওয়া হয়? মহারাষ্ট্রের ইনামগাঁও। বৈদিক যুগের সমাজ কেমন ছিল? বৈদিক যুগের সমাজের ছোট অংশ ছিল পরিবার। একই পরিবারের লোকেরা একসঙ্গে বসবাস করত। পরিবারের পিতা ছিলেন পরিবারের প্রধান, তাই বৈদিক সমাজকে পিতৃতান্ত্রিক সমাজ বলা হয়। পরের প্রশ্ন দেখে নাও, বৈদিক সাহিত্য। ভালো করে উত্তরটি দেখে নিও, আমি শুধু প্রশ্নগুলি বলে যাচ্ছি। তারপরে দেখো, চতুরাশ্রম কি? চতুরাশ্রম প্রথা। পরের প্রশ্ন, ইনামগাঁও কি? এই প্রশ্নগুলি প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ, তাই পারলে খাতায় লিখে অথবা মুখস্থ করে নাও, আশা করি এখান থেকে 100% কমন পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। এবার দ্বিতীয় অধ্যায় দেখো, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশ। প্রশ্নগুলি দেখে নাও। জন বলা হতো প্রাচীন ভারতে গ্রামের থেকে বড় অঞ্চলকে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে কয়টি মহাজনপদ? 16টি। সবথেকে বেশি শক্তিশালী মগধ। দক্ষিণ ভারতে একমাত্র হচ্ছে অসমক। একটি রাজতান্ত্রিক মহাজনপদ হলো মগধ। প্রথমে মগধের রাজধানী কী ছিল? রাজগৃহ। পরের প্রশ্ন, মগধের রাজধানী কোথায়? পাটলিপুত্র। 2টি গুরুত্বপূর্ণ গণরাজ্যের নাম মল্ল ও ব্রিজি। কোথায় লোহা ও তামার খনি ছিল? মগধে। ব্রজীদের রাজধানী কোথায় ছিল? বৈশালী। লিচ্ছবি কাদের বলা হয়? দেখে নাও। বৈশালীর আশেপাশে যেসব বজ্জি থাকতো তাদের বলা হতো লিচ্ছবি। নতুন তৈরি হওয়া ধর্মগ্রন্থের মধ্যে অন্যতম জৈন।
জৈন ধর্মের প্রচারকদের কী বলা হতো? তীর্থঙ্কর। জৈন ধর্মের মোট তীর্থঙ্কর 24টি। জৈন ধর্মের শেষ দুজন তীর্থঙ্করের নাম পার্শ্বনাথ ও বর্ধমান মহাবীর। কাশীর রাজপুত্রকে পার্শ্বনাথ। বর্ধমানের মহাবীর কোন বংশে জন্মগ্রহণ করে? লিচ্ছেবি। কেবলির নামে কে পরিচিত? মহাবীর। মহাবীর কোথায় মৃত্যু হয়? পাবানগরীতে। অঙ্গগুলি একসঙ্গে কী বলা হতো? দ্বাদশ অঙ্গ। গৌতম বুদ্ধের প্রথম নাম সিদ্ধার্থ। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করে? নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তুর শাক্য বংশে 566 অব্দ। বুদ্ধের প্রচারিত ধর্মকে কী বলা হতো? বৌদ্ধ ধর্ম। মগধের রাজা কে ছিল? বিম্বিসার। বুদ্ধের শিষ্য হন তিনি। গৌতম বুদ্ধ কোথায় মারা যান? কুশীনগরে। এবার দেখো যে সংগীতিগুলি কোথায় কবে হয়েছিল সেটি আমি একটি বই থেকে ছবি তুলে অ্যাটাচ করেছি, তোমরা ভালো করে দেখে নাও। প্রথমে সঙ্গীতি রাজগৃহ, শাসনকাল, অজাতশত্রু সভাপতি, মহাকাশ্যপ, এই গুরুত্বপূর্ণ ঘটনা ভালো করে দেখে নিও। প্রশ্নগুলি এখান থেকে প্রশ্ন আসতে পারে। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। ত্রিপিটকের কয়টি ভাগ? 3টে। সূত্র পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক। পিটক কথার অর্থ কী? ঝুড়ি। ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি ভাষায়। এবার দেখো পরে প্রশ্ন, ষোড়শ মহাজন পদ বলতে কী বোঝায়? স্টার দিয়েছি, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। নব্য ধর্ম বলতে কী বোঝায়? চতুর্জম বলতে কী বোঝায়? দেখে নাও ভালো করে। পরে প্রশ্ন, পঞ্চম মহাব্রত বলতে কী বোঝায়? দ্বাদশ অঙ্গ কী? দিগম্বর ও শ্বেতাম্বর কাদের বলা হতো? মহাভিনিষ্ক্রমণ কী? তোমরা পজ করে ভিডিওটি দেখে নিও বা খাতায় লিখে নিলে খুবই ভালো হবে। ধর্মচক্র প্রবর্তন বলতে কী বোঝায়? পরে প্রশ্ন, আর্য সত্য কী? অষ্টাঙ্গিক মার্গ কী? মহাপরিনির্বাণ কী? তারপরে মহাযান ও হীনযান বলতে কাদের বলা হতো? জৈন ধর্মের ত্রিরত্ন কী? এবার শেষ অধ্যায়, সাম্রাজ্য বিস্তার ও শাসন। ভালো করে দেখে না প্রশ্নগুলি। আমি আর বলছি না, ওকে তোমরা দেখে নিও। এবার মান 2-এর প্রশ্ন দেখো। এলাহাবাদ প্রশস্তি কাকে কেন সরকারি বলা হয়? অশোকের ধর্ম কী? আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।